জুলাই সনদ সংবিধানের উপর স্থান পাওয়া নিয়ে আপত্তি বিএনপির, সংশোধনে দেওয়া হবে মতামত, ভোট কেন্দ্র সংস্কারের তাগিদ রিজভীর। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, কারো কথায় পেছানোর সুযোগ নেই জানালেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউর, আগামী মাসেই বাংলাদেশে আসবে বিশেষজ্ঞ দল। ডাকসু নির্বাচনে আজও চলছে মনোনয়নপত্র সংগ্রহ জমাদান, সময় বাড়ল জাকসুতে নির্বাচনের দাবিতে অনড় বেরোবি শিক্ষার্থীরা। জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা, জামিন পাওয়ায় শহীদ পরিবারের বিক্ষোভ, সচিবালয়ের সামনে সড়ক অবরোধ। জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের রুদ্ধতার বৈঠক, নিরাপত্তা চায় ইইউ, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তুতি। এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবিতে চলছে সভাপতির প্রথম বৈঠক, আলোচনায় গুরুত্ব পাচ্ছে কৌশলগত পরিকল্পনা ও শৃঙ্খলা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। দলের এই নেতা জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। বলেন, জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। ডাকসু নির্বাচনে ছাত্রদল যাতে টিকতে না পারে তাই মব তৈরি করে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিলের দাবিও জানান। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতিহা পাঠ করেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল যাতে মনোনয়ন ফরম কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা সৃষ্টি করা হচ্ছে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। এ সময় তিনি গেল সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিল করে নতুন ভোট কেন্দ্র করার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ঘোষণা করবেন। আর জনগণের দাবি অনুযায়ী ভোট কেন্দ্র প্রস্তুত করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসে, আর সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এসব বিষয়ে দু এক মাসের মধ্যে আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। আন্তর্জাতিক মানে আগামী নির্বাচন করতে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্যাকেজ দেবার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগেই বেলা ১১টা থেকে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেন তারা। মাইকেল মিলার আরও জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, তারা সম্ভাব্যতা যাচাই করবে নির্বাচনে ইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা। এ সময় তিনি গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে ইইউ সমর্থন করে উল্লেখ করে আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশঙ্কা নেই বলে জানিয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও শিক্ষার্থীদের সুযোগ করে দিতেই মনোনয়ন সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজও মনোনয়ন সংগ্রহ ও জমা দিচ্ছে শিক্ষার্থীরা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ছাত্রদল ব্যতীত প্রভাবশালী ছাত্র সংগঠন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার তারিখ একদিন করে বাড়ানোর ঘোষণা দেয় চিফ রিটার্নিং অফিসার। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই ডাকসুর নির্বাচনী কার্যালয়ে ভিড় করে শিক্ষার্থীরা। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বলেন, সকল শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিতে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে জয়ী হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের। গণঅভ্যুত্থানের পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা সুযোগ আমরা পাচ্ছি। সত্যিকার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করবে। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে। আবার অনেকেই আবার আজকে যেহেতু একদিন টাইম আসলে বাড়িয়েছে, দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার। কোনো অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেহেতু সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি। লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। আজ নতুন করে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 21 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা জানাবেন। ছাত্রদলের প্যানেল ঘোষণার কোনো তথ্য পেয়েছেন কিনা? ডানা, আজকে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের একটি দিন আসলে বৃদ্ধি করা হয়েছে, সুতরাং এই সুযোগটি কিন্তু কাজে লাগাচ্ছেন শিক্ষার্থীরা। তো সকাল থেকেই কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছি আজকে ডাকসু মনোনয়ন ফর্ম সংগ্রহের দিনে, এবং আজকে একই সাথে কিন্তু মনোনয়নপত্র জমাও দিচ্ছেন ছাত্র সংগঠনগুলো। তো কিছুক্ষণ আগেই কিন্তু এই চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির রয়েছেন তারা এসেছিলেন এবং তাদের মনোনয়নপত্র তারা জমা দিয়ে গিয়েছেন। এবং তারা এখানে সংবাদ মাধ্যমে যখন কথা বলছিলেন বেশ কয়েকটি অভিযোগ তারা বলছিলেন যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময়টি বাড়িয়েছে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়া, সেটিকে তারা
আসলে প্রহসন হিসেবে দেখছেন। তারা বলছেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দুর্বলতা। তারা একটি নির্দিষ্ট দলকে আসলে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে, এমন অভিযোগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির তারা করেছেন। এবং এখনও যদি আমি আপনাকে ঠিক একেবারে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়টি দেখাই, যে ভেতরে কিন্তু অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছে। এখন কিন্তু ঠিক দুপুর 2টা বাজে, আর মাত্র 2 ঘন্টা রয়েছে মনোনয়নপত্র সংগ্রহের। এবং ভেতরে দেখতে পাচ্ছেন যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং একই সাথে যে জমা দিচ্ছেন সেই চিত্রটি যদি আমরা আপনাকে দেখাতে চাই। আমরা এই মুহূর্তে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছি। এখানে কিন্তু আসলে আজকে শেষ দিনের যে ব্যস্ততা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাহিরেও একই সাথে শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা মানে সিরিয়ালে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং একই সাথে জমা দিচ্ছে। তো আজকে যেটি আসলে মূল বিষয় সেটি হচ্ছে কয়েকটি ছাত্র সংগঠন তারা মনোনয়নপত্র আজকে জমা দিবে, এমনটাই হয়তো আমরা ধারণা করছি। তো আমার কাছে ডাকসুর চিফ রিটার্নিং কার্যালয় থেকে এই ছিল ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। মনোনয়নপত্র সংগ্রহ জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। এ নিয়ে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। তফসিল অনুযায়ী গেল সোমবার ও মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা থাকলে শিক্ষার্থী সহ কিছু ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর দাবি জানান। তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে আগামীকাল 20 আগস্ট আখিরি চাহার সোমবার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকায় এদিন মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ জমা দেওয়া যাবে না। জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিন দেয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা 11:15টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। বেলা 12:30টায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই শহীদ পরিবার ও আহতরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তারা বিচারকদের অপসারণ দাবি করেন। এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। নাই তোমার মা এইভাবে কান্দো, একদিন আমি এটা অভিশাপ দিয়ে যাইমু, তুমি যদি আমার নাকে না দেখা করো, আমার যদি না করো আমি সবার খবরটা দেখাইবো। এই কথাটা না করে আমি তোমার আশা থাকতাম না বাবা। আমার শহীদের এক মাকে ওই অঞ্জয় রায় সরাসরি একটা লাথি মারে এবং আমার এক শহীদের ভাইকেও লাথি মারে এবং আমার এক শহীদ সজলের ভাই সেলিম ভাই, তাকে ওই পুলিশটার নাম অনেক, সে কিভাবে ধাক্কা মারে। জামিন হয়েছে, জামিনের বিষয় তো হাইকোর্ট থেকে জামিন সবই হবে। হাইকোর্ট থেকে জামিন হলে এটা তো আসলে পুলিশের জানার কথা না, আর হাইকোর্ট তো স্বাধীন। এটা হচ্ছে এমনি 144 জারি করা থাকে, কাউরে আসতে দেয় না। হ্যাঁ, হয়তোবা তোমাদের যখন তোমরা ঢুকতে যাচ্ছ তখন হয়তো বাধা দিচ্ছে, এটা স্বাভাবিক। শহীদ পরিবারের বিক্ষোভ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জানা আজকে 12টার পর থেকে কিন্তু গণঅভ্যুত্থানে জুলাই শহীদ এবং আহত যারা ছিলেন তাদের পরিবার এবং আহত যারা ছিলেন তারাও কিন্তু আজকে সচিবালয়ের সামনে তারা আন্দোলন করছেন এবং তারা 12টার ঠিক পরপরই তারা এখানে আন্দোলন শুরু করেন এবং তারা যেটি বলছেন যে তারা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এর পাশাপাশি তাদের কিছু দাবি দাবা রয়েছে, সেইগুলোর জন্য তারা কিন্তু আজকে এখানে আছেন এবং সকালের দিকে যদি বলি কিছুটা এখানে ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং যারা আন্দোলন করছেন তারা এখানে আছেন এবং তারা বারবার
যেটি বলছে যে তারা আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, পাশাপাশি জুলাই সকল শহীদ যারা ছিলেন তাদের আসলে তারা বলছেন যে আসলে তারা ন্যায় বিচার চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে ন্যায় বিচার না হওয়া পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা আসলে আন্দোলন তৎপর রাখবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে কিন্তু সকাল থেকে তারা এখানে আছেন এবং তারা কিন্তু যদি বলি যে বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু সচিবালয়ের সামনে অর্থাৎ গেট সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন এবং সামনের রাস্তাতে তারা আছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে আসলে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন আসলে এই আন্দোলনের জন্য কিন্তু সচিবালয়ের সামনের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, সেটিও কিন্তু যেন না হয় সেই প্রচেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বারবারই তাদেরকে বলছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেও তারা কিন্তু সেটি মানেনি এবং তারা কিন্তু এই সচিবালয়ের সামনের গেটের এখানে কিন্তু তারা এই সচিবালয়ের সামনের গেটের রাস্তার এখানে তারা এখানে আন্দোলন করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এখানে আন্দোলনে কঠোরভাবে বসে পড়ছেন এবং তারা কিন্তু এখানে আন্দোলন চলমান রাখবেন এমনটা তারা বলছিলেন। শহীদ পরিবার সদস্য যারা আছেন তারা যেটি বলছেন যে হত্যাকারীদের বিচারের আওতায় আনার রোডম্যাপ দিতে হবে সরকারকে, আর যদি সেটি না করে সেক্ষেত্রে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু তারা চলমান রাখবে। ডানা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। শহীদ পরিবারের বিক্ষোভ নিয়ে সচিবালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 3য় দিনের শুনানি শেষ হয়েছে। কাল আবারও এই মামলা শুনবেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতি বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে এক ঘটনায় 2 মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, আইভি রহমান সহ 24 জনের হত্যার বিচার নয়, সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। আসামি জবানবন্দি নেওয়া প্রক্রিয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগ। 2018 সালে এই মামলার রায়ে তারেক রহমানকে, লুৎফুজ্জামান বাবর, পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর 11 জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। পরে সেই রায় বাতিল করে হাইকোর্ট। আপিলেও খালাসের রায় বহাল থাকবে আশা তারেক রহমানের আইনজীবীর। এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ 410 দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সবকিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন। সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 17 বছরেও ছাত্র সংসদের কোনো আইন প্রণয়ন হয়নি। ছাত্র সংসদ ফির নামে বিশ্ববিদ্যালয়ের 22,500 শিক্ষার্থীর কাছ থেকে অর্ধ কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই টাকার কোনো হিসাব প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। দফায় দফায় সমঝোতার প্রস্তাবেও ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে 2011 সালে যাত্রা শুরু করলেও রাখা হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ আইন। শুরুর পর থেকে এই 17 বছর নবীন শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা হারে সংগ্রহ করা হয় 44,93,400 টাকা। অভিযোগ উঠেছে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের অজুহাতে গেল 5 উপাচার্যর আমলে পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব শূন্যের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দুয়ার খোলা হয়েছে অনিয়ম দুর্নীতির। পিটা প্রদান করা সত্ত্বেও কিন্তু এই যে ছাত্র সংসদ প্রতিষ্ঠার যে বিষয় সেটা কিন্তু তৈরি হয়নি। ছাত্র সংসদ প্রতিষ্ঠা পেলে শিক্ষার্থীদের যে নেতৃত্ব বিকাশের যে সুযোগ সেই সুযোগটি তৈরি হবে। নেতৃত্ব যে তৈরি হবে সেই পথটাকেই
পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলছেন, ছাত্র সংসদের নামে আগের প্রশাসনের সংগ্রহ করা অর্থের খোঁজ জানে না বর্তমান প্রশাসন। এই অর্থটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে আলাদা অ্যাকাউন্টে রাখা হবে, বিগত প্রশাসন এই আলাদা অ্যাকাউন্টে টাকাটা রাখেনি। ফলে এই যে 40 লক্ষ টাকার মতো যে একটা অ্যামাউন্ট, এই টাকাটা কোথায় আছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে জানে না। এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। সিদ্ধান্তে অনড় থাকা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি দুইটা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং 25শে সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। নির্ভুল ছাত্র সংসদ আইন তৈরি করতে কমিশনে পাঠানো হয়েছে উল্লেখ করে বাস্তবায়নে কিছুদিন সময় চেয়েছেন উপাচার্য। ছাত্র সংসদের জন্য কমিটি করে দিয়েছি, সেই কমিটির মাধ্যমে আমাদের বাংলাদেশে এই যে 4টে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে তাদের সাথে কালেক্ট করে সেটা আমরা একটা খসড়া সংবিধি বানাইছি। বানানোর পরে সিন্ডিকেট কর্তৃক পাশ করে আমরা যথাযথভাবে গত 14ই মে 2025 তারিখে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রেরণ করি। গেল বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর প্রায় 8000 শিক্ষার্থীর ক্যাম্পাসে বন্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সংসদে একমাত্র ভরসা বলছেন শিক্ষার্থীরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ দুপুর। গ্রাম থেকে শহর সবখানে এখন চলছে ব্যাটারি চালিত রিকশার দৌড়ান্ত। ঢাকার সড়ক মহাসড়কে এক যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সেই সঙ্গে ভেঙে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ নগরবাসীকে। যদিও লাইসেন্সবিহীন এসব যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় পুলিশ। মিনহাজ আকনের ক্যামেরায় সাদ আহমেদের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি এক আতঙ্কের নাম। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন কাঠামো আর অদক্ষ চালকের কারণে ইতিমধ্যেই ব্যাটারি চালিত রিকশা খেতাব পেয়েছে গরিবের টেসলা নামে। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন এই যানের সরব দৌরাত্ম্য, যেন সড়কের অঘোষিত রাজা, যার বেপরোয়া চলাচলে যেন সড়কে কোণঠাসা অন্য যানবাহন। বেপরোয়া গতির কারণেও হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকে আবার বরণ করছেন পঙ্গুত্ব। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সারা দেশে চলাচল করছে 20 লাখেরও বেশি, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় 12 লাখ। ব্যাটারি চালিত রিকশার অবাধ বিচরণে প্রায় বিলুপ্তির পথে পায়ের প্যাডেল চালিত রিকশা। যে কয়টি চলছে তারাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে রুটি রুজি নেমেছে প্রায় শূন্যের কোটায়। কোনো ভাড়া নাই, সব অটোতে জায়গা, 50টা ভাড়া 20টা জায়গা অটোরা। আমি খুব কষ্টে আছি, এই গাড়ির উপর সংসার না পাওতে থাকবে, না পাওতে চালাবার এই অটোর কারণে। ব্যাটারি চালিত রিকশা বাড়ানোর পরে আমাদের এই বাংলার ইনকাম নাই করলে চলে। পথচারী থেকে অন্য যানের চালক সবাই অতিষ্ঠ লাইসেন্সবিহীন 3 চাকার বাহনের উপর। প্রতিটা দিনই আমাদের এলাকাতে এবং ঢাকা শহরের সব জায়গাতেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওদের ব্রেকিং সিস্টেমটা খারাপ, প্রচণ্ড স্পিডে চলে। তো আসলে এটার কোনো উদ্যোগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার পুরোপুরি ব্যর্থ। ব্যাটারি চালির কারণে আমরা তো গাড়ি চালাইতে পারি না, ওরা পুরো ঢাকা শহর লয়ে লইছে। ঢাকা শহর পুরো জামজট ব্যাটারি চালিত লাগে। মেন রাস্তা, তার আশেপাশে একটা ভালো গাড়ি আছে, কি আছে না প্রেসিডেন্টের গাড়ি না মন্ত্রীর গাড়ি, এটা দেওয়ার বিষয় না, এটা দেওয়ার বিষয় না। তারা দেয় না প্রচুর টানা জায়গা, লাগলে লাগলই, হারলে ফাললই, ছিঁড়ে গেলে গেলই। অহরহ হচ্ছে প্রত্যেক 5-10 মিনিট পর পরে দুর্ঘটনা হয় এখানে। যদিও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঢাকা মহানগরীতে আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা, সেই সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা।
সাধারণ মানুষ বলছে শুধু চালকের বিরুদ্ধে অভিযান নয়, অভিযান চালাতে হবে উৎপাদনকারী ও আমদানিকারকের বিরুদ্ধে। তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও দুর্ভোগে রয়েছে নিম্নাঞ্চলের দুর্গত মানুষ। পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার, বিভিন্ন স্থানে তলিয়ে আছে ফসলি জমি। সরকারের পক্ষ থেকে ত্রাণ না পাওয়ার অভিযোগও করেন অনেকেই। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শায়লা খান। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও এর আশেপাশে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে ধীরগতি পানি নামায় এখনও তলিয়ে আছে সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে প্রায় 12,000 পরিবার, তলিয়ে আছে ফসলি জমি। বন্যা প্রবলিত আমাদের মানুষ অত্যন্ত কষ্টের উপর দিয়ে জীবনযাপন করতেছে। আমাদের পাকানোর মানুষের ইনকামের কোনো সোর্স নাই, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে মধুমতি নদীর ভাঙনে আতঙ্কে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 20টি পরিবার। ত্রাণের পরিবর্তে সরকারের কাছে স্থায়ী বেড়িবাঁধ চান তারা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। তলিয়ে গেছে এখানকার 621 হেক্টর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হন 3000-এর বেশি কৃষক। গবাদি পশু নিয়েও দুর্ভোগে বন্যার্তরা। খালি বাড়ির মধ্যে পানি দেয়, আর ট্রেনের মধ্যে পানি, তাহলে ওইভাবে চলাফেরা করুন। এ যাবৎ কেউ কোনো খবর পাতা নেই। সিরাজগঞ্জ হাট পয়েন্টে আমাদের পানি ডেঞ্জার লেভেলের প্রায় 52 সেন্টিমিটার নিচে হচ্ছে। আর আমাদের সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, এবং আমাদের মেনল্যান্ডে যে সকল জায়গা ভাঙন কবলিত হয়েছে সেটা আমরা ইমার্জেন্সি কাজের মাধ্যমে সেটা আমরা মিট আপ করেছি। ত্রাণ বিতরণ সহ জনসাধারণের স্বার্থে সব রকম সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পানিবন্দী মানুষের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত পরতে পরতে হয়েছে দুর্নীতি ও অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকার ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লোপাট হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, যা শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6 তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এ প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। 2023 সালের 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের 19টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করা হয় মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, ছনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। 200 কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40%-এর ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে, এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয়, সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেব। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে রুদ্ধতার বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধ ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা চায় জোট নেতারা। ট্রাম্পও দিয়েছেন সহায়তার প্রতিশ্রুতি। রাহান কবির শুভ্র রিপোর্ট। বড় একটি টেবিলের চারপাশ জুড়ে বসেছেন ইউরোপীয় নেতারা, সঙ্গে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ঠিক মধ্যখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এমন দৃশ্যই দেখা গেল হোয়াইট হাউসে। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। এ সময় যুদ্ধবন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউরোপীয় নেতারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবন্ধের আহ্বান জানান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে। প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত পাখির মতো মানুষ মরছে। আমাদেরকে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে। এটি একটি ভয়াবহ যুদ্ধ। ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এ সময় ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি তোলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আমরা নিরাপত্তার কথা বলছি। এটা শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তার কথাও বলছি। সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি। এর প্রথমটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। এটা কিভাবে নিশ্চিত করা যায় তার জন্য কর্মপন্থা বের করতে হবে। এটাই সব ধরনের শান্তির পূর্বশর্ত। এছাড়াও রুশ আগ্রাসন বন্ধে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। আর শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য ত্রিপক্ষীয় বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজার 60 দিনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের দাবি প্রথম ধাপেই মুক্তি দিতে হবে সব জিম্মি। আলোচনার মাঝে উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 30 ফিলিস্তিনের। বিস্তারিত আরবিদ আফসারের রিপোর্টে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে একের পর এক ইসরায়েলি ভারী সামরিক ট্যাঙ্ক। উপত্যকার 75% দখলে নিয়েও ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদের মিশন অব্যাহত রেখেছে আইডিএফ। সোমবার গাজার উত্তরাঞ্চলে দফায় দফায় চালানো হয় বিমান হামলা। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা ও অভিযানে প্রতিদিন ঝরছে ফিলিস্তিনি রক্ত। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীর সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস অবশিষ্ট 50 জিম্মির অর্ধেককে মুক্তি দেবে। বিনিময় ফিলিস্তিনি বেশ কিছু বন্দীদের মুক্তি দিবে তেল আবিব। মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাতাহ আল সিসি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সাক্ষাতের পরই তথ্যটি নিশ্চিত করেছে দোহা। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে 60 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি মাত্র 10 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়া সব জিম্মি মুক্তির দাবি জানিয়েছে তেল আবিব।
এদিকে সোমবার রাফার সীমান্তে ত্রাণ কার্যক্রম পরিদর্শনে যান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তাফা। এ সময় গাজায় ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের অভিযান ও হামলায় বেসামরিক স্থাপনা ধুলার সঙ্গে মিশে গেছে, ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়েছে। পুরো বিশ্ব এসব বর্বরতার সাক্ষী। ত্রাণ কার্যক্রম বন্ধ করে তারা হাজার হাজার শিশু হত্যা করেছে, আবার ত্রাণের নামে অসংখ্য ফিলিস্তিনিকে ফাঁদ পেতে হত্যা করেছে। অন্যদিকে গাজার দের আল বালায় আকাশপথ দিয়ে সীমিত পরিমাণে ত্রাণ ফেলার পর তা সংগ্রহ করতে জড়ো হন শত শত ফিলিস্তিনি। দিনের পর দিন না খেয়ে একটি ত্রাণ বক্স পেতে হুমড়ি খেয়ে পড়েন অনেকেই। এতে পদদলিত হন কেউ কেউ। আকাশ থেকে এভাবে ত্রাণ ফেলা আমাদেরকে অপমান করার সমান। দেখেন, মাত্র 12টি ত্রাণ বক্সের জন্য এখানে এত মানুষ জড়ো হয়েছে। নিজের ভাইদের সঙ্গে তারা মারামারি করছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষায় পুরো ফিলিস্তিন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।